শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। দর্শক, আমরা আজকে কথা বলবো রক্তের লিউকেমিয়া ক্যান্সার নিয়ে। আমরা জানি যে আমাদের শরীরে অনেক রকম ক্যান্সার হতে পারে। ক্যান্সার শব্দটি শুনলেই আমরা হয়তো অনেক সময় ভরকে যাই, ভীত হই। আমরা ভাবি যে হয়তো মৃত্যুই এই ক্যান্সার রোগীর একমাত্র পরিণতি, কিন্তু আমরা অনেকেই জানি না অনেক ক্যান্সার আছে যার এখন সম্পূর্ণ নিরাময়মূলক চিকিৎসা সম্ভব। অনেক ক্যান্সার আছে যেটিকে আমরা ওষুধের মাধ্যমে আমরা ব্যবস্থাপনার অধীনে রাখতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি। সুতরাং ক্যান্সার হলেই আমরা যে ভরকে যাব বা আমরা ভাববো যে এই মানুষটিকে হয়তো বাঁচানো সম্ভব না, এই ধারণা কিন্তু এখন একেবারেই সত্যি না। সুতরাং আমরা যত সচেতন হব, যত জানবো, ততই আমরা বুঝতে পারবো যে ক্যান্সারকে কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে ক্যান্সারকে আমরা কিওর করতে পারি অথবা একে ব্যবস্থাপনার অধীনে আনতে পারি। আজকে আমরা লিউকেমিয়া নিয়ে কথা বলছি। লিউকেমিয়া রক্তের এক ধরনের ক্যান্সার। সবচেয়ে যে সাহসী কথাটি আপনাদের সকলকেই জানাতে পারি আমাদের আজকের অতিথির কাছে যাওয়ার আগে, সেটি হচ্ছে রক্তের ক্যান্সার কিন্তু বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময়যোগ্য। সুতরাং আমাদের আশাবাদী হওয়ার অনেক জায়গা আছে। সেই আশাবাদিতা এবং রক্তের লিউকেমিয়া এবং অন্যান্য ক্যান্সার প্রসঙ্গে আজকে শুনবো। আজকে আমাদের এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে একজন বিশেষজ্ঞ আমাদের সাথে যোগ দিচ্ছেন। আছেন ডাক্তার আব্দুল্লাহ আল মুসাব্বির। তিনি রক্তরোগ বিশেষজ্ঞ, তিনি আবাসিক চিকিৎসক, হেমাটোলজি ও বিএমটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। ডক্টর মুসাব্বির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে চ্যানেল 24-কে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকরা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই প্রসঙ্গে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই অনুষ্ঠানে কিন্তু আপনারাও সরাসরি যোগ দিতে পারেন। আপনাদের যদি রক্তের যে কোনো ক্যান্সার বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের ডাক্তার আব্দুল্লাহ আল মুসাব্বির, তার সাথে আপনারা প্রশ্ন করতে পারবেন, তার কাছ থেকে আপনারা উত্তর নিতে পারবেন। আমরা প্রথমেই শুরু করি ডাক্তার মুসাব্বির, যে এই যে রক্তের ক্যান্সার নিয়ে আমরা কথা বলছি, হয়তো লিউকেমিয়া নিয়ে আমরা একটু বেশি কথা বলবো, কিন্তু রক্তের আরও বেশ কয়েক রকমের ক্যান্সার হতে পারে। প্রথমেই আমরা এই বিষয়টা একটুখানি জেনে নিই যে রক্তের সাথে সংশ্লিষ্ট কি কি ক্যান্সার আছে এবং সেই ক্যান্সারগুলো আমাদের শরীরের যে অন্য যে ক্যান্সার হয়, কোলন ক্যান্সার বলি, লিভার ক্যান্সার বলি, তার তুলনায় কিভাবে একটু আলাদা। ধন্যবাদ। আসলে রক্তের ক্যান্সার, এটা মোটা দাগে যদি আমি বলি তাহলে এটা রক্তকণিকার ক্যান্সার। আমাদের শরীরে 3 ধরনের মূলত রক্তকণিকা থাকে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, আপনারা যেটা প্ল্যাটিলেট নামে জানেন সবাই। তো 3 ধরনের কণিকারই ক্যান্সার হতে পারে। তবে মোটা দাগে আমরা আসলে শ্বেত রক্তকণিকার যে ক্যান্সারটা, সেটাকেই আমরা সাধারণত লিউকেমিয়াটা বলি আর কি। তো এই শ্বেত রক্তকণিকার আবার 3 ধরনের উপাদান আছে। একটা আমার মাইলয়েড উপাদান আছে, লিম্ফয়েড উপাদান আছে। তো এই দুইটার মধ্যেও আমার ক্যান্সারের কিছুটা ভিন্নতা আছে। তো এই যে আমার যে কণিকাগুলো, সেই কণিকাগুলোর যখন একটা অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়, সেটা আমার যেখানে অস্থিমজ্জা যেটাকে আমরা বলি, যেখানে আমার রক্ত তৈরি হয়, সেখানে যখন এরকম অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়, তখন সেটা হচ্ছে আমার ক্যান্সার বা ব্লাড ক্যান্সার বলি। অন্যান্য ক্যান্সারও কিন্তু একই জিনিস বোঝায়, একটা জিনিস বা সলিড ক্যান্সার যেটাকে আমরা বলি, সেই কোষের কিন্তু অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে। এখানে আমার ব্লাড ক্যান্সারটা হচ্ছে আমার ব্লাডের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে। তো এই অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে কিন্তু আমার ব্লাড ক্যান্সারটা তৈরি হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার আছে। মূলত মোটা দাগে যদি আমি বলি, আমরা 3টা ব্লাড ক্যান্সারকে বলি। একটা হচ্ছে আমার লিউকেমিয়া, একটা হচ্ছে লিম্ফোমা, একটা হচ্ছে মাইলোমা, যেটাকে আমরা মাল্টিপল মাইলোমাও বলি। আচ্ছা। তো লিউকেমিয়া এটা আবার 2 ধরনের হয়। কিছু অ্যাকিউট লিউকেমিয়া আছে, খুব দ্রুত ঝড়ের বেগে আসে, খুব মারাত্মক ধরনের সিমটম হয়। আবার ক্রনিক লিউকেমিয়া, যেগুলো আসলে এখন বলতে গেলে এক ধরনের হাইপারটেনশন, ডায়াবেটিস যেরকম খুব ধীরে ধীরে আসে, অনেক সময় সিমটম থাকেও না, অনেক বছরের পর বছর রোগীরা কোনো সমস্যা না নিয়েও থাকতে পারে, এরকম হতে পারে। আবার লিম্ফোমা যেরকম আছে, লিম্ফোমা অনেক রকম, প্রায় 400 রকমের বেশি লিম্ফোমা আছে। তার মধ্যে মূলত যে লিম্ফোমা আমরা DLBCL বলি, এটা কিন্তু খুবই কমন লিম্ফোমা এবং সেটা নিরাময়যোগ্য। দেখা যায় 70 থেকে 80% রোগী ক্যান্সার কিন্তু ভালো হয়ে যায়। আরেকটা আছে যেটা মাইলোমা ক্যান্সার বলি আমরা, সেই ক্যান্সারটা বয়স্কদের বেশি হয় মূলত। এই ক্যান্সারটা কিন্তু নিরাময়যোগ্য না, কিন্তু এটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। ওষুধ দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, তাহলে আপনার কথা থেকে যে জেস্ট বা সারাংশ যেটা আমরা পাচ্ছি, সেটা হলো যে রক্তের সাথে বা রক্তকণিকার সাথে সংশ্লিষ্ট যে ক্যান্সার, তার বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু আপনি বলছেন এটা নিরাময়যোগ্য
অথবা এটি নিয়ন্ত্রণযোগ্য, দুভাবেই কিন্তু এটি করা যায়। সুতরাং সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দর্শকদেরও অনেক আশাবাদী হওয়ার সুযোগ আছে, এবং এই বার্তাটি আমরা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌঁছে দিতে চাই যে রক্তের ক্যান্সার যখন হবে আপনারা আশাবাদী থাকুন যে এটাকে কোনো না কোনোভাবে চিকিৎসার অধীনে আনা সম্ভব। আপনার কথা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসলো যে যেমন আমরা লাং ক্যান্সার হোক বা সলিড ক্যান্সার হোক, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট অঙ্গ আছে, সেই অঙ্গের থেকে সেটা শুরু হতে পারে। আমাদের শরীরে রক্তের ভেতরে যেই কোষগুলো আসে, কোষ তো আর রক্তের ভেতরে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে অস্থি মজ্জায়। সুতরাং ব্লাড ক্যান্সার আসলে শুরুটা হচ্ছে কিন্তু অস্থি মজ্জায়, যেখান থেকে কোষগুলো তৈরি হচ্ছে, সেখানেই অস্বাভাবিক বৃদ্ধি হলে এটি ক্যান্সারের দিকে চলে যেতে পারে। এক্ষেত্রে আমরা যদি একটু আসি লিউকেমিয়ার ক্ষেত্রে, যদি একটু আরেকটু ডিপে যাই, গভীর আলোচনায় যাই, তাহলে এই যে লিউকেমিয়া হচ্ছে এটি কোন কোন বয়সে একটু বেশি হতে, কি যে কারো হতে পারে, বাচ্চাদের হয় নাকি বয়স্কদের হয়, এবং দুই বয়সে হলে কার ক্ষেত্রে কেমন আউটকাম হতে পারে? আচ্ছা আচ্ছা, জি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। লিউকেমিয়াটা আসলে যেটা ক্যান্সার, আমরা সাধারণত ধারণায় যেটা মনে করি যে বাচ্চাদের আসলে ক্যান্সার হয় না বা কম হয়, সেটা চিন্তা করি। কিন্তু লিউকেমিয়া ক্যান্সার শুনে এটা একটু খুব মজার তথ্য যেটা, বা ইম্পর্টেন্ট তথ্য যেটা, বাচ্চাদের কিন্তু যেই ক্যান্সার হয় তার মধ্যে সবচেয়ে কমন ক্যান্সারটাই হচ্ছে লিউকেমিয়া। আচ্ছা। এবং আরও মজার তথ্য যেটা, সেটা হচ্ছে বাচ্চাদের যে লিউকেমিয়াটা হয় সেই লিউকেমিয়াটা কিন্তু কিউরেবল লিউকেমিয়া। আমরা এখন বলছি যে বাচ্চাদের, বিশেষ করে যাদের 2 থেকে 9 বছর বয়স যাদের আছে, তাদের যে ক্যান্সারটা হয় সেটা কিন্তু 90 ভাগেরও বেশি চিকিৎসা দিয়ে নিরাময় করা সম্ভব। ঠিক আছে? তো বাচ্চাদের লিউকেমিয়া, এবং তার মধ্যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বলে একটা লিউকেমিয়া আছে, সেটা খুব কমন। তো বয়সভেদে আসলে সব বয়সেই লিউকেমিয়া হতে পারে, শুধু প্যাটার্নটা আলাদা। যেমন বাচ্চাদের যেটা বললাম, তাদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া খুব কমন হয় এবং সেটা খুব সুন্দরভাবে নিরাময়যোগ্য। আবার বয়স্কদের, বিশেষ করে 50-এর বেশি যারা আছেন, তাদের কিন্তু ক্রনিক লিউকেমিয়াটা বেশি হয়, যেটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বলি আমরা, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া বলি। এই ধরনের লিউকেমিয়াগুলো বয়স্কদের বেশি হয়। আর মাঝামাঝি যারা আছে তাদের সব ধরনের লিউকেমিয়া হতে পারে, তবে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া যেটা আছে সেটা কিন্তু একটু ওদের বেশি হয়। এখন বাচ্চাদের যেটা আমি বললাম যে ক্যান্সারটা বেশিরভাগই হচ্ছে আমার কিউরেবল ক্যান্সার আমরা বলি, এবং অনেক বাচ্চা রোগী আছে যারা ট্রিটমেন্ট পেয়ে এখন সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছে। এমনও আছে, আমার নিজেরও সাথেও আমার জুনিয়র একজন ছিল যে ছোটোবেলায় অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ছিল, সে এখন ডাক্তার হয়ে এখন ইউকেতে গিয়ে এখন সে ওইখানে সে স্পেশালিস্ট, এবং সে রক্তরোগ বিষয়ে আসলে কাজ করছে। তো সম্ভব অনেক বাচ্চারাই ভালো হয়। আর বয়স্কদের যে ব্যাপারটা, ওইখানেও নিরাশ হওয়ার কিছু নেই। বিশেষ করে অ্যাকিউট লিউকেমিয়া এখন কিন্তু প্রায় 50 ভাগের বেশি রোগী কিন্তু চিকিৎসা যদি ঠিকমতো পায়, সঠিক ডায়াগনোসিস হয়, তাহলে সুস্থ হওয়া সম্ভব। আর ক্রনিক লিউকেমিয়া তো এখন বলতে গেলে এটা এক ধরনের হাইপারটেনশন, ডায়াবেটিসের মতোই হয়ে গেছে। দেখা যায় যে আপনি যদি ঠিকমতো চিকিৎসা নেন, ডাক্তারের পরামর্শ নেন, ওষুধ ঠিকমতো নেন, তাহলে দেখা যায় আপনি জীবনে হয়তো দেখা গেল এই লিউকেমিয়াতে মারা যাবেন না। এমন ধরনের ওষুধ তো এখন এসেছে, আমাদের বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা এমন ধরনের ওষুধ তৈরি করেছে, যে ওষুধ আপনি যদি নিয়মিত খান, আপনার ডায়াবেটিস, হাইপারটেনশনে যেরকম আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, ওই ক্রনিক লিউকেমিয়াতেও আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আচ্ছা, খুবই খুবই চমৎকার তথ্য। আমার নিজেরও কিন্তু জানা ছিল না। আমার মনে হয় দর্শকরাও খুবই খুশি হবেন এই তথ্যটি জেনে, যে আমরা প্রায় বলি যে ক্যান্সার হলেই আমরা ভীত হয়ে যাই, যে মৃত্যুই বুঝি একমাত্র পরিণতি, যেটা শুরুতে বলেছিলাম। আমাদের অন্তত রক্তরোগের সাথে বা রক্তের সাথে সংশ্লিষ্ট ক্যান্সারের ক্ষেত্রে এই কথাটি আসলে একেবারেই সত্যি না, সেটি আমরা আপনার কাছ থেকে জেনে নিলাম। আমরা যদি একটু আসি, যে আপনি কথা প্রসঙ্গে দুটো বিশেষ করে বলেছেন, একটা ক্রনিক লিউকেমিয়া হতে পারে, একটা অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে। এই দুটোর ক্ষেত্রে কি ধরনের উপসর্গ বা কি ধরনের লক্ষণ নিয়ে আসলে ক্যান্সারটা আসে, এবং একজন রোগী নিজে যখন এই উপসর্গগুলো বোধ করেন, কখন তিনি আসলে সতর্ক হয়ে যাবেন যে আমার আসলে ডাক্তারের কাছে যাওয়া দরকার? আমরা মনে হয় একজন দর্শক আমাদের সাথে একটু যুক্ত হয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে তারপরে উত্তরে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আপনার প্রশ্নটি করুন। আমার নাম আব্দুর রাজ্জাক। জি, আমার গ্রামের বাড়ি শ্রীমন্তপুর, থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট। জি জি। আমি দীর্ঘদিন ধরে আমার অনেকগুলো টেস্ট করছি, যে দেখা যায় যে জন্ডিস আমার লিভারের বাড়তি হয়ে গেছে, এবং আমি
এটা নিয়ে অনেক ডাক্তার দেখালাম, সে এখন ওই ডাক্তার বলে যে আমাকে যে আপনার রক্তে জন্ডিস, কখনো 3.83, আবার 4.1, 5.88, এরকম বাড়তেছে কমতেছে। আচ্ছা, এখন আমি কি করবো? আমার বলছে যে তুমি রক্তের কোনো বিশেষজ্ঞকে দেখাও, এটা আমরা তোমার ভাইরাস থেকে জন্ডিস যে এটা আমরা ধরতে পারতেছি না, তবে রক্ত জন্ডিস। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দর্শক প্রশ্নটি করার জন্য। ডক্টর মুস্তাব্বির, সরাসরি হয়তো রক্তের ক্যান্সারের সংশ্লিষ্ট না, কিন্তু আপনি যদি কোনো পরামর্শ দিতে পারেন। না, উনি যেটা বলেছেন আমি বুঝতে পেরেছি। জন্ডিস তো মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে আমার লিভারের কারণে যে জন্ডিসটা হয় সেটা, আরেকটা কিন্তু রক্তের কারণে জন্ডিস হয়। আচ্ছা, এটা আমরা অনেকে জানি না, কিন্তু যখন রক্ত ভেঙে যায়, আসলে রক্তকণিকার ভিতরে কিন্তু জন্ডিসের একটা উপাদান থাকে, বিলিরুবিন যেটাকে আমরা বলি, সেটা কিন্তু থাকে। তো যখন রক্তকণিকাগুলো খুব দ্রুত ভাঙে বা বেশি বেশি ভাঙে, উনি যেটা বলছে ওনার হিমোগ্লোবিন 3 থাকে, 5 থাকে, এরকম থাকে, 5-এ চলে যায়, 7-এ চলে যায়, যখন এরকম বেশি বেশি ভাঙতে থাকে তখন কিন্তু রক্তের বিলিরুবিনটা বেড়ে যায়, বেড়ে গেলে তখন এটাকে জন্ডিস আকারে প্রকাশ পায়। তো এটাকে আমরা বলি অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, রক্ত ভেঙে যাচ্ছে সেই কারণে জন্ডিস। তো এই ধরনের জন্ডিসে কিন্তু ভালো চিকিৎসা রক্তরোগে আছে। তো আমি মনে করি যে এবং খুব কম দামে কম 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 খরচের চিকিৎসাও কিন্তু এই রোগগুলো অনেক সময় খুব ভালো রেমিশনে বা ভালো হওয়া সম্ভব। তো সেই জন্য আমার মনে হয় আপনি যেহেতু আপনাকে পরামর্শ দিয়েছেন একজন লিভার বিশেষজ্ঞ, কারণ লিভারে কোনো সমস্যা নেই, ডেফিনেটলি এটা রক্তের সমস্যা এবং খুব সম্ভবত আমি ধারণা করছি আপনার কথা থেকে এটা অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। তো আপনি যদি রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসেন, বিশেষ করে আপনার যদি সম্ভব হয় ঢাকা মেডিকেলেও আসতে পারেন, যে কোনো রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, আমার মনে হয় আপনি খুব ভালো সুন্দর সলিউশন পাবেন। বাহ, চমৎকার ডক্টর মুস্তাব্বির। আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভাইস যেটা আমরা আসলে অনুষ্ঠানের মাধ্যমে একজন দর্শককে সরাসরি দিতে পেরেছি। দর্শক, আপনার জন্য যেটা পরামর্শ, আপনি ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ যেটা রক্তরোগ বিভাগ, সেখানেও কিন্তু আপনি আসতে পারেন এবং ওখানে যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন, হয়তো ডাক্তার মুস্তাব্বিরকেও দেখাতে পারেন বা অন্য যারা আছেন যে কেউ এটা সঠিক চিকিৎসা দিতে পারবে। আমরা এবার তাহলে আমাদের ওই প্রশ্নটা আবার একটু ফেরত আসি যে এই যে অ্যাকিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়ার এটার উপসর্গের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য পাওয়া যেতে পারে? অ্যাকিউট লিউকেমিয়াটা আমরা বলি একটা ঝড়ের মতো, জিনিসটা হচ্ছে খুব দ্রুত গতিতে সিমটমগুলো চলে আসে এবং খুব মারাত্মক সিমটম হয়, এটা হচ্ছে অ্যাকিউট মোটা দাগে যদি আমি বলি। আর ক্রনিক মানে দীর্ঘমেয়াদী, যে কোনো কিছু ক্রনিক যখন আমরা বলি তখন এটাকে বলি দীর্ঘমেয়াদী। দেখা যায় যে অনেক দিন ধরে কোনো সিমটম নাই অথবা খুব স্বাভাবিক সিমটম যেগুলো আমাদের ক্ষুধামন্দা টাইপের অথবা হচ্ছে ক্লান্তি লাগা টাইপের, এই ধরনের সিমটম হয়, রোগীরা বুঝতেও পারে না, দেখা যায় বছরের পর বছর ওনার ওই আছে ক্যান্সারটা আছে কিন্তু উনি জানেও না, এরকম। তো যেটা আমি অ্যাকিউট লিউকেমিয়া বলছি, যেগুলো মারাত্মক সিমটম হয়, এখানে কি মূল জিনিসটাতে যদি আমি বলি, আমার অস্থিমজ্জাতে যেই রক্তকণিকাটা আছে তৈরি হয় ওখানে, তো ওখানে আমার যে শ্বেত রক্তকণিকাগুলো আছে সেটা যখন অস্বাভাবিক বৃদ্ধি হয় তখন সে কী করে, সে হচ্ছে ওই অস্থিমজ্জায় সাধারণত তিন রকম কাজ করার কথা, তিনজনেরই একটা নির্দিষ্ট স্পেস আছে সেটা। এখন যখন আপনার শ্বেত রক্তকণিকাটা অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যায় তখন সে করে কি, অন্য যেই কণিকাগুলো আছে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, তাদের স্পেসটা নিয়ে নেয়। তখন কি হয়, আপনার এই কণিকাগুলোর পরিমাণ কমতে থাকে, উৎপাদন কমে যায়। তখন যেমন লোহিত রক্তকণিকা যখন কমে যায় তখন দেখা যায় আপনার দুর্বলতা, ক্লান্তি এগুলো হয়, রক্ত কমে যায়, এনিমিয়া যেটাকে আমরা বলি সেটা হয়। অনুচক্রিকা যখন কমে যায় বা প্লাটলেট যেটা আমরা সবাই জানি ডেঙ্গুতে খুব কমে যায়, ব্লিডিং হয়, তো ওইটা যখন কমে যায় তখন ব্লিডিং হয়। ব্লিডিং হয় মানে স্কিনে চামড়াতে দেখা যায় লাল লাল হয়ে আছে, নাক দিয়ে ব্লিডিং, দাঁত দিয়ে ব্লিডিং, প্রস্রাবের সাথে ব্লিডিং, এই ধরনের সমস্যা হয়। আর শ্বেত রক্তকণিকা যদিও এখানে খুব বাড়ছে কিন্তু এটা কিন্তু আসলে নর্মাল না, এটাকে আমরা বলি ব্লাস্ট, ক্যান্সার সেলগুলোকে আমরা ব্লাস্ট বলি। সো এটার যে স্বাভাবিক কার্যকারিতা যেটা বা কার্যক্ষমতা সেটা কিন্তু থাকে না। তো শ্বেত রক্তকণিকার যেটা কাজ, আমাদের শরীরকে প্রোটেকশন দেয়া, ইনফেকশনের বিরুদ্ধে প্রোটেকশন দেয়া, জীবাণু থেকে বাঁচিয়ে রাখা, রাইট, তো সেটা সে কিন্তু করতে পারছে না। তখন যেটা হয়, বারবার ইনফেকশন হয়, ঘন ঘন জ্বর হয়, অথবা দীর্ঘমেয়াদী একটা জ্বর হচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, এরকম জ্বর হচ্ছে, বা ঠান্ডা কাশি থেকে খুব মারাত্মক জ্বর হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, কারণ প্রতিরোধ ক্ষমতা থাকছে না। এছাড়াও ধরেন ক্ষুধামন্দা, বমি লাগা, আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে, কোনো কারণ নেই ওজন কমে যাচ্ছে, শরীর খুব ব্যথা করছে, এই ধরনের সিমটম নিয়ে কিন্তু আমার অ্যাকিউট লিউকেমিয়াগুলো আসতে পারে। বিশেষ করে আপনার যখন কম্বিনেশন অফ সিমটম, আপনার রক্তও কমে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, জ্বর হচ্ছে, এই ধরনের যদি সিমটম দেখা দেয় তাহলে আপনি মোটামুটি খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এটা কিন্তু লিউকেমিয়া হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আর ক্রনিক লিউকেমিয়া যদি বলি, এটা আসলে দেখা যায় যে
অনেক দিন ধরে কোনো সমস্যা নেই, এটাকে আমরা বলি ইনসিডেন্টাল ডায়াগনোসিস। ইনসিডেন্টাল মানে হচ্ছে আপনি আপনার একটু দুর্বল লাগছে, আপনি গেলেন ডাক্তারের কাছে, একটা দেখি আমি ডাক্তারের কাছে অনেক দিন ধরে আমার একটু দুর্বল লাগছে, তেমন কোনো সমস্যা নেই, দুর্বল লাগছে, একটু দেখা করে আসি ডাক্তারের সাথে। তখন দেখা গেল রক্ত পরীক্ষা করে আপনার ক্রনিক লিউকেমিয়া বের হয়ে গেল। এরকম হয়, দেখা যায় প্রাথমিক পর্যায়ে বছরের পর বছর কোনো সিমটম হয় না, কিছুই থাকে না, অথবা এরকম একটু সাধারণ ক্ষুধামন্দা, একটু ওজন কমা, একটু দুর্বলতা লাগে, এরকম সিমটম হয়। যখন আস্তে আস্তে এটা ক্রনিক লিউকেমিয়াগুলো যদি আপনি ঠিকমতো ডাক্তারের কাছে গিয়ে না ধরে ঠিকমতো চিকিৎসা না করেন, এটা যখন প্রোগ্রেস করতে থাকে তখন আস্তে আস্তে কিন্তু এটা অ্যাকিউট লিউকেমিয়ার মতো সিমটম চলে আসে। তখন কিন্তু যখন যদি আপনি প্রাথমিক পর্যায়ে এটাকে না ধরতে পারেন, ওটা যদি জটিল পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় একদম অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে যেরকম রক্তক্ষরণ হয়, ঘন ঘন জ্বর হয়, তারপরে শরীর ব্যথা হয়, এই ধরনের সিমটম কিন্তু তখন ক্রনিক লিউকেমিয়াতেও আসতে পারে। এই জন্য ক্রনিক লিউকেমিয়াগুলো আর্লি ডিটেকশন কিন্তু খুবই জরুরি। সেটাই। আমরা চিকিৎসা প্রসঙ্গে যাব একটু পরে, কিন্তু তার আগে তাহলে এটার যে ডায়াগনোসিস যে প্রক্রিয়া, যেটা যেই টেস্ট অথবা যেগুলোর মধ্য দিয়ে এটা আপনারা শনাক্ত করেন, সেটা সম্বন্ধে মনে একটু জেনে নিই, যে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন সন্দেহ হয় তখন কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগীদেরকে নিশ্চিত করেন যে তার কোন রোগটা হলো। আচ্ছা, তো যেহেতু রক্তের রোগ, খুবই স্বাভাবিকভাবে আমাকে রক্তটাই পরীক্ষা করতে হবে, ঠিক আছে। তো এখানে খুব সহজ পরীক্ষা, এবং আমি বলবো সব জায়গায় কিন্তু এই পরীক্ষাটা আছে, বাংলাদেশের সব জায়গায় আছে, যেটাকে আমরা বলি সিবিসি। সবাই এটা কিন্তু নাম জানি, যে ডেঙ্গুর কল্যাণে, বা আমি যদি বলি ইয়ের কল্যাণে, কোভিডের কল্যাণে, আমরা সবাই জানি সিবিসি, ঠিক আছে। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। এইখানের মধ্যেই কিন্তু আমার এই যে রক্তকণিকার কথা বলছি আমি, ওইখানে কিন্তু রক্তকণিকার কীরকম আছে সেটা দেয়া থাকে। যেমন আমার আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা এবং প্লাটলেট, এগুলো কিন্তু আমার সিবিসিতে দেয়া থাকে। ওই যে কমপ্লিট ব্লাড কাউন্ট, ওটা দেখেই কিন্তু, বিশেষ করে একজন যদি রক্তরোগ বিশেষজ্ঞর কাছে আপনি যদি একটা, ধরেন আপনার ওই রকম সিমটম যদি হয়, তাই মনে হচ্ছে যে ব্লাড ক্যান্সার হতে পারে বা আমি পরীক্ষা করাতে চাই, তাহলে একটা সাধারণ সিবিসি দিয়েই কিন্তু মোটামুটি 90% বেশি আপনি ব্লাড ক্যান্সার আছে কি নেই এটা একটা শনাক্ত করতে পারবেন। তারপরে বাকি যদি সন্দেহ হয় সিবিসি থেকে যে হ্যাঁ আমার ওইখানে, যেটাকে আমি বললাম ব্লাস্ট, যদি রক্ত ক্যান্সার যেগুলো কোষ, যেটা ব্লাস্ট বলি আমরা সাধারণত, তো ওই ব্লাস্ট যদি থাকে, তারপরে আরও ফার্দার কনফার্ম করার জন্য আমরা যেখানে তৈরি হয় মজ্জা, যেটাকে বলি অস্থি মজ্জা, সেইখান থেকে রক্ত নিয়ে আমরা পরীক্ষা করি, যেটাকে বোন ম্যারো স্টাডি বা বোন ম্যারো অ্যাসপিরেশন স্টাডি বলি আমরা। তো ওই পরীক্ষাটা থেকে করে আমরা বাকি মোটামুটি সম্পূর্ণ ডায়াগনোসিস করে ফেলি। তাছাড়া এখন রক্ত, যেহেতু অনেক রক্ত ক্যান্সার অনেক রকম আছে, 100-এর উপরে রক্ত ক্যান্সার আছে, বিভিন্ন রকম আছে, তো ওইটা আমি কোন ধরনের সেটা বোঝার জন্য এখন আধুনিক অনেক পরীক্ষা নিরীক্ষা এসেছে। তার মধ্যে একটা আছে যেমন ফ্লো সাইটোমেট্রি বলে একটা পরীক্ষা আসছে, যেটা এটা টেকনিক্যালটা আমার দর্শকদের আমার মনে হয় খুব বেশি মাথায় নেওয়ার দরকার নেই, কিন্তু এইরকম একটা পরীক্ষা আছে যেই পরীক্ষা দিয়ে কিন্তু ওটাকে 100% নিশ্চিত হওয়া যায় হ্যাঁ এই ধরনের, এবং টাইপটাও আমাকে বলে দিচ্ছে যে কোন টাইপের ক্যান্সারটা। এটার জন্য ওই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও কিন্তু কিছু কিছু, যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া একটু আগে বলেছি, সেটার জন্য কিন্তু এটার মূল কারণটা কিন্তু জেনেটিক্স, জিনগত কারণেই কিন্তু ওই রোগটা হয়। তো ওই জিনগত যে একটা সমস্যা, ওইটা ধরার জন্য আমরা জেনেটিক্স পরীক্ষা করি, যেমন মলিকুলার টেস্ট করা হয়, ওটা দিয়ে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এই কিছু পরীক্ষা দিয়েই কিন্তু আমরা নিশ্চিত হওয়া যায়। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাফির। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্ন নেই। দর্শক, আপনার পরিচয় দিয়ে আমাদের ডাক্তারের কাছে আপনার প্রশ্নটি করুন। আমার নাম পপি, আমি নারায়ণগঞ্জ থেকে ফোন করছি। মানে আমার বয়স 30, আমার শরীরে প্রচন্ড ব্যথা, তখন আমার মানে শরীরে রক্ত কমে যাচ্ছে, এমন চুল টুল সব পড়ে যাচ্ছে। তখন আমি মানে রক্ত পরীক্ষা করছি, আমার পেটে মেরে প্রচুর ব্যথা হয়। তারপরে আমি এন্ডোস্কোপি করার পরে বলছে আমার পেটে প্রচুর পরিমাণে ঘা হয়ে গেছে, আলসার বায়োপসি সব করাইছে। এখন কি করা যায়, এখন তবু আমার ব্যথা সারছে না, পুরো আমার তো শরীরে ব্যথা। আচ্ছা, ধন্যবাদ দর্শক প্রশ্নটি করার জন্য। ডক্টর মুস্তাফির কোনো পরামর্শ তার কিভাবে আগাতে পারে? জি, আপনি যেটা বলেছেন আপনার গ্যাস্ট্রিক আলসার বলেছেন, যেটা আপনার এন্ডোস্কোপি করে ধরা পড়েছে, যে গ্যাস্ট্রিক আলসারের কারণে কিন্তু এরকম ব্যথা হতে পারে। তো এটা আসলে যেহেতু আপনার অলরেডি আমার মনে হয় ডায়াগনোসিস মোটামুটি সম্পূর্ণ, তবে রক্ত কমেছে যেটা বলেছেন, রক্ত কিন্তু গ্যাস্ট্রিক আলসারে অনেক সময় ওইখান থেকে ব্লিডিং হয়ে কমতে পারে।
সো এটা যে ব্লাড ক্যান্সার হবে বা এরকম কোনো খারাপ কিছু হবে আমার মনে হয় না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি মনে করেন যে হ্যাঁ বা আপনার প্রাথমিক যে ডক্টর সেটা আমি মনে করি যে গ্যাস্ট্রোএন্টারোলজি বা লিভার বিশেষজ্ঞরাই হবে আপনার প্রাথমিক চিকিৎসক বা মেডিসিন বিশেষজ্ঞ। ওনারা যদি মনে করেন যে একটা হ্যাঁ রক্তরোগ বিশেষজ্ঞের বা আপনি যদি মনে করেন যে একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার, আপনি একজন রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আমার মনে হয় আপনি সেক্ষেত্রে আপনার এনিমিয়া যেটা আছে বা রক্ত স্বল্পতা সেটার কিছু সমাধান পাবেন। তবে ব্যথার যে সমস্যাটা বলছেন আমার মনে হয় সেটা আপনার গ্যাস্ট্রোএন্টারোলজি বা মেডিসিন বিশেষজ্ঞ আরও ভালোভাবে আপনাকে ডিল করতে পারবে। এটি কিন্তু গ্যাস্ট্রিক আলসারের যে প্রসঙ্গ যেটা আপনি বললেন যে ওখান থেকেই যেই রক্তটা বের হয়ে যাচ্ছে শরীর থেকে সেটি কিন্তু অ্যানিমিয়ার একটা মূল কারণ। সুতরাং এটা থামাতে হলে আসলে ওখান ট্রিটমেন্টটা আগে হতে হবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা আবার যদি একটু ফিরে আসি আমাদের লিউকেমিয়া প্রসঙ্গ, যেখানে আপনি ডায়াগনোসিসের প্রসঙ্গটা বলেছেন এবং যেই ধাপগুলোর কথা বললেন সবগুলো তো বাংলাদেশে এখন অ্যাভেলেবল আছে, তাই না? বেশিরভাগ টেস্টই আমাদের দেশে করা যায়। এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন বেশিরভাগই আছে, তবে কিছু কিছু জিনিস যেমন আমি যেটা বলেছি জেনেটিক টেস্টগুলো যেগুলো আছে ওগুলো কিন্তু সব জায়গায় আবার অ্যাভেলেবেল নেই, বা ফ্লো সাইটোমেট্রি যেটা অ্যাভেলেবেল নেই। আমার মনে হয় এই জিনিসটাতে আমার মনে হয় আমাদের একটু এমফেসিস দেওয়ার সুযোগ আছে, বা জেনেটিক টেস্টিং যেটাকে বলি। বাইরে কিন্তু আরও উন্নত দেশগুলোতে কিন্তু এখন আমার জিনের সিকোয়েন্সিং করে ফেলছেন ওরা, যে জিনের কোথায় কি আছে। এই সিকোয়েন্সিং করার গুরুত্ব কি? গুরুত্বটা হচ্ছে ওই সিকোয়েন্সিং করে কিন্তু এমন কিছু কিছু টার্গেট বের করে, আমরা একটু পরে হয়তো আলোচনায় আসবো। টার্গেটেড থেরাপি বলে একটা জিনিস আছে, যেখানে ধরেন আপনি অন্ধকারে ঢিল ছুড়লেন, এটার একরিসে একরকম জিনিস, আর আপনি একটা টার্গেট দেখে ঢিল ছুড়লেন, মানে চিকিৎসাটা আপনি টার্গেট করে দিলেন, সেই টার্গেটটা কিন্তু বের করতে আমার সিকোয়েন্সিং লাগে। ওই টার্গেটেড থেরাপি কিন্তু রেসপন্স আরও বেটার, এবং যত দিন যাচ্ছে এটাকে বলি আমরা প্রিসিশন মেডিসিন, মানে একদম পিন পয়েন্ট করে আপনার ক্যান্সারটা কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় আছে, তার কি কি বৈশিষ্ট্য আছে, সব কিছু বোঝার জন্য যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো, যেমন সিকোয়েন্সিং, জেনেটিক্স, সাইটোজেনেটিক্স, মলিকুলার জেনেটিক্স, এই টেস্টগুলো যেগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশে কিছু কিছু জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে না, এবং আমি মনে করি এই জায়গাটায় আমাদের কাজ করার সুযোগ আছে। আচ্ছা, আপনাকে হয়তো একটুখানি আশার বাণী দিতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বায়োকেমিস্ট্রি বিভাগ, বেশ কয়েকটা বিভাগ মিলে এ ধরনের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু তাদের যন্ত্রপাতি আছে, তাদের সামর্থ্য আছে, নলেজ আছে। আমাদের এখন যেটা দরকার আপনাদের সাথে মিলে আসলে এই টেস্টগুলো কোন প্রয়োজনটা আপনাদের আছে সেই অনুযায়ী কিন্তু ডিজাইন করা সম্ভব। আমরা এই বিষয়ে একসাথে কাজ করার ইচ্ছে পোষণ করছি। আমাদের সাথে আরেকজন একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্ন নিই। দর্শক, আপনার পরিচয় দিয়ে আমাদের বিশেষজ্ঞের কাছে প্রশ্নটি করুন। প্রফেসর মুন্না হোসেন, কারামাইকেল কলেজ, রংপুর থেকে বলছি। জি, ধন্যবাদ। জি, শুনতে পাচ্ছি, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আপনাদের আলোচনা আমি শুনলাম, মলিকুলার জেনেটিক্স, সাইটোজেনেটিক্স, এরকম যেগুলো বললেন সেগুলো শুনলাম। এগুলোর সাথে আমার অল্প একটু ধারণা আছে আর কি। তো যাই হোক, আপনারা লিউকোমিয়া ক্যান্সার নিয়ে কথা বলছেন। জি, স্বাধীনতার তো 50 বছর পার হয়ে গেছে। তো লিউকোমিয়া নিয়ে আমরা কি করেছি? আমরা যদি লিউকোমিয়া 3 মাস আগে শনাক্ত করতে পারতাম তাহলে কেমন হতো? ভালো না খারাপ? শুধু এইটা বলতেই চলবে, আর বেশি না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় তিনি বলেছেন। আমরা উত্তরটি নিয়ে তারপরে একটু বিরতিতে যাব, আপনি যদি ছোট করে একটু বলে দেন। মানে আপনি প্রশ্ন করেছেন আগে একটু ডায়াগনোসিস হলে কি হতো। হ্যাঁ, আপনি যেটা বলেছেন লিউকেমিয়ার যে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় যেটা, সেটা ডেফিনেটলি আপনার যদি একটু আগে ডায়াগনোসিস করা সম্ভব হয়, একটু আর্লি স্টেজে ডায়াগনোসিস করা সম্ভব হয়, তাহলে বিশেষ করে আমি যদি লিউকেমিয়া যেটা আমি 2 ধরনের বলেছি, একটা অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। ক্রনিক যেটা, সেটা যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস করা সম্ভব হয় তাহলে তো খুবই ভালো, কারণ এটা চিকিৎসা দিয়ে একদম সুস্থ থাকা সম্ভব যদি আর্লি স্টেজে। কারণ ক্রনিক লিউকেমিয়া কিন্তু আর্লি এবং অ্যাডভান্স এই 2টা স্টেজ আছে। তো যদি আমি খুব দ্রুত ডায়াগনোসিস করতে পারি সেক্ষেত্রে এটা যেটা আমি বলেছি একদম স্বাভাবিক মানুষের মতো ওষুধ দিয়ে থাকা সম্ভব। আর অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, একই জিনিস, যদিও আলটিমেটলি আপনার খুব দ্রুত ডায়াগনোসিস এবং একটু 1-2 মাস এদিক সেদিকে খুব বেশি আমার যে প্রগনোসিসটা বা
নিরাময়ের ব্যাপারটা সেটা খুব বেশি নির্ভর করে না। তবে এটা ঠিক, যত সময় যায় রোগী কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে যায় এবং রোগীর কিন্তু কেমো যে চিকিৎসা নেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়। সো যত আর্লি ডায়াগনোসিস করা সম্ভব তাকে খুব ভালো চিকিৎসা দেওয়া সম্ভব এবং সেই কেমোটা বা চিকিৎসাটা নেওয়ার মতো অ্যাবিলিটি বা ফিটনেসটা রোগীদের থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে গবেষণায় কিন্তু এমনও আছে যে যত আগে ট্রিটমেন্ট ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রগনোসিসটাও কিছুটা বেটার বল। সেটা কি উপসর্গ থাকলে একজন মানুষ এই সম্বন্ধে একটুখানি সচেতন হবেন সেটাও খানিকটা বললেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে এটি শনাক্ত হতে কিন্তু দেরি হয়ে যায় এবং সেটার দোষ কিন্তু সবসময় ওই ব্যক্তির না, তিনি নানান জায়গায় ঘোরাঘুরি করেন এবং তারপর দেখা যায় যখন শেষ পর্যন্ত এটা ডায়াগনোসিস হলো তখন এটা একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে। এটা যদি আমরা একটু প্রিভেন্ট করতে চাই এই ডিলেটা, এই বিলম্বিত হওয়াটা, তাহলে আমাদের কি করা দরকার? আচ্ছা, এটা ঠিকই বলেছেন যে রক্তের ক্যান্সারের কিন্তু যে উপসর্গগুলো অনেক সময় সাধারণ রোগের যে উপসর্গগুলো সেগুলোর সাথে কিন্তু মিলে যায়। যেমন ক্ষুধামন্দা হওয়া, একটু দুর্বল লাগা, এগুলো কিন্তু সাধারণ রোগে, মাঝে মাঝে জ্বর আসা, এগুলো কিন্তু সাধারণ রোগেও হতে পারে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যদি দেখেন যে এই সাধারণ সিমটমগুলো একটু লম্বা সময় ধরে হচ্ছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, আপনার এরকম দুর্বলতা থেকে যাচ্ছে বা ইনফেকশন হচ্ছে কিন্তু বারবার হচ্ছে, দেখুন জ্বর হইলো 4-5 দিন হয়ে ভালো হয়ে গেল, আবার 5-7 দিনের মাথায় আবার জ্বর হলো, এরকম ধরনের, অথবা কোন ব্লিডিং হচ্ছে, বারবার ব্লিডিং হচ্ছে। আমরা কিন্তু সকালবেলা দাঁত ব্রাশ করলে অনেকেরই কিন্তু দাঁতের সাথে ব্লিডিং হয়, কিন্তু দেখেন ওই ব্লিডিংটা দেখা যাচ্ছে প্রতিদিনই হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুব চিন্তা করতে হবে, সতর্ক হতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি বললাম যে রক্ত ক্যান্সারের যে 3টা কণিকার কাজ ব্যাহত হলে যেটা হয়, এনিমিয়া হয়, এদিকে আমার বারবার ইনফেকশন হয়, রক্তক্ষরণ, যখন দেখবেন যে এই 3টা উপসর্গ একসাথে হচ্ছে, সেটা যত দিনেরই হোক, আপনার দুর্বলতা লাগছে, রক্ত কমে ফ্যাকাশে হয়ে যাচ্ছে শরীর, সাথে বারবার খুবই ভালো ইনফেকশন হচ্ছে, বারবার ইনফেকশন হচ্ছে, সাথে রক্তকণিকা কমে গেছে, প্লাটলেট কমে গেছে, ব্লিডিং হচ্ছে, গায়ে চাকা চাকা রক্তের দাগ এসেছে, এরকম যদি সিমটম দেখেন 3টা একসাথে, তাহলে কিন্তু আপনাকে যত দিনের হোক দ্রুত আপনার কোনো ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষ করে আমি বলবো এরকম সমস্যা হলে আপনি একজন হেমাটোলজিস্ট বা আপনার আশেপাশে যারা আছেন কোনো একজন হেমাটোলজিস্টের কাছে অ্যাটলিস্ট আপনার সিবিসি যেই পরীক্ষাটা আমি বললাম, কমপ্লিট ব্লাড টেস্ট, সেই পরীক্ষাটা আপনি করে নেন। আমার মনে হয় সেক্ষেত্রে আপনি হয়তো আপনার ধারণা আপনি আর্লি ডায়াগনোসিসে পৌঁছাতে পারবেন। তো আমি বলবো যে এই ধরনের সিমটমগুলো একটু লং টার্ম বেশি হলে, আর যেটা বললাম রক্তাল্পতা, আপনার জ্বর এবং রক্তক্ষরণ, এটা 3টার কম্বিনেশন বা যে কোনো 2টার কম্বিনেশন হলে দ্রুত আপনি একজন হেমাটোলজিস্টের কাছে চলে যাবেন। তাতে হয়তো আমার ধারণা আপনার রোগটা আর্লি ডায়াগনোসিস হওয়া সম্ভব। খুবই চমৎকার। আমার মনে হয় এই বিষয়টি দর্শকরা মাথায় নিতে পারেন যে আপনি বলছেন যে 3টা উপসর্গ একসাথে হওয়ার ক্ষেত্রে যদি তারা একটু সচেতন হন। এবার আমরা যদি একটু চিকিৎসার প্রসঙ্গে আসি, যে আপনি যেটা বলেছেন যে অ্যাকিউট, যেটা যে ঝড়ের বেগে আসলো এবং খুব তাড়াতাড়ি আমাকে অনেকগুলো উপসর্গের মধ্যে ফেলে দিল, সেটা অ্যাকিউট। আর একটা খুব ধীরে ধীরে আসছে, আমি হয়তো টের পেতে সময় নিচ্ছি, সেটা হচ্ছে ক্রনিক বা দীর্ঘমেয়াদী যেটা। তো এই আমরা যদি প্রথমে অ্যাকিউট লিউকেমিয়া যেটা, এটার ক্ষেত্রে একটু আসি, যে এটা ট্রিটমেন্ট আসলে কেমন এবং কি কি রকমের ওষুধপত্র আসলে দেওয়া লাগে একজন রোগীকে এই ট্রিটমেন্টে? অ্যাকিউট লিউকেমিয়া যেটা আমি বললাম, যেটা বলেছেন আপনি, খুব ঝড়ের গতিতে আসে, তো এটার চিকিৎসা যদি আমি বলি, তো আমাকে যেটা ক্যান্সার, যেহেতু ক্যান্সার সেল, সেটাকে আমাকে ধ্বংস করতে হবে। তো তার জন্য যেই চিকিৎসাটা, সেটাকে আমরা মূলত কেমোথেরাপি বলি। তো এই চিকিৎসাটা, কেমোথেরাপিটা কীরকম হবে সেটা নির্ভর করে আপনার অ্যাকিউট লিউকেমিয়া আসলে কোন ধরনের। এটা 2 ধরনের মূলত হয়, একটা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, আর একটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। তো এইটা কোন ধরনের তার উপর চিকিৎসার কেমোথেরাপিটা ডিফারেন্স আছে। আবার ধরুন বয়সের সাথেও কিছু ডিফারেন্স আছে। ধরেন আপনি 25 বছরের একজন তরতাজা জোয়ান ছেলে, তার জন্য যেই থেরাপি সেটা হবে হয়তো খুব ভালো থেরাপি, যেটা দিয়ে আপনি সম্পূর্ণ সুস্থ করে ফেলা সম্ভব, এরকম ধরনের থেরাপি, যেটার কমপ্লিকেশন একটু বেশি, কিন্তু যেহেতু ইয়াং সেটা সহ্য করতে পারবে, সেই ধরনের থেরাপি দেওয়া হয়। আবার ধরেন আপনার 85 বছর বয়স, এখন অ্যাকিউট লিউকেমিয়া হলো, এই ক্ষেত্রে কিন্তু আপনার থেরাপিটা হবে যেটা ওই বয়সে সহ্য করা যায় ওইরকম। তো এই ধরনের যেটাই দেয় না কেন সবই কেমোথেরাপি। কেমোথেরাপি দিয়ে আপনি কম বয়সে একরকম কেমোথেরাপি, বেশি বয়সে একরকম কেমোথেরাপি। আবার ফিটনেস, যেমন ইয়াং হলেও যদি আপনার ফিটনেস ভালো না হয়, সেক্ষেত্রে এক ধরনের কেমোথেরাপি, আর ফিটনেস ভালো হলে এক ধরনের কেমোথেরাপি।
তো এটা হচ্ছে কেমোথেরাপি। আর এখন আমাদের সায়েন্টিস্টরা যারা আছেন এখন কিন্তু ওই যে একটু আগে কিন্তু বলেছি আমি টার্গেটেড থেরাপি একটা কথা বলেছি, যেটাতে হচ্ছে আমার ধরেন আপনি ক্যান্সার সেলগুলোকে একটা টার্গেট দিয়ে দিলেন, মানে গায়ে একটা মনে করেন টার্গেট লাগিয়ে দিলেন এবং ওই টার্গেটকে লক্ষ্য করে আমরা ওষুধ দিচ্ছি। তাহলে কি হচ্ছে আপনার কেমোথেরাপি যে অসুবিধাটা সেটা হচ্ছে এটা শুধু ক্যান্সার সেলকে নষ্ট করে তা কিন্তু না, আমাদের শরীরে যে স্বাভাবিক সেলগুলো আছে সেগুলোকেও কিন্তু সে কারণে কিন্তু ওই নানান প্রতিক্রিয়া দেখা যায়, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো যদি আমি টার্গেট করে দেই তাহলে শুধু ক্যান্সার সেলগুলোকে মারলো তাহলে কিন্তু ওই পার্শ্ব প্রতিক্রিয়াটা একটু কম হচ্ছে। তাছাড়াও কিন্তু আরও থেরাপি আছে যেটা হচ্ছে আমাকে বলি ইমিউনোথেরাপি নতুন। যেমন ক্যান্সার সেলে কিন্তু একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সে কিন্তু আমার শরীরে কিন্তু সবসময় ক্যান্সার হতে চায়, কিন্তু আমাদের শরীরে যে ইমিউনিটিটা সেটা কিন্তু এই ক্যান্সারকে ঠেকিয়ে রাখে, কারণ সে তার চোখ ফাঁকি দিয়ে কিন্তু যেতে পারে না। কিন্তু যখন ক্যান্সারটা হয়ে যায় সে এমন একটা তার চেহারা এমনভাবে বদলিয়ে ফেলে যে আমাদের শরীরের যে ইমিউন যে সিস্টেমটা তাকে কিন্তু বাইপাস করে চলে যায়। তো আমরা যদি ওই ইমিউন সিস্টেমকে এখন বলে দিতে পারি যে না তুমি যে এটা বাইপাস করে চলে গেছে ওইটাই কিন্তু ক্যান্সার, ওটাকে আমি দেখে দিতে পারি, হ্যাঁ তাকে ধরে কিন্তু মারো, তাহলে যেটা হয় আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাই কিন্তু ওই ক্যান্সারটাকে তখন মারে। এটাকে আমরা বলি ইমিউনোথেরাপি। তো অ্যাকিউট লিউকেমিয়াতে সাধারণত এই 3 ধরনের থেরাপি ইউজ করা যায়। এছাড়াও আছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, যেটাকে আমরা বলি অস্থিমজ্জা প্রতিস্থাপন, একটা চিকিৎসা পদ্ধতি আছে, এটা অনেকে জানেন, যেটা আমরা আসলে লাস্ট রিসোর্ট হিসেবে ইউজ করি। এটা অনেকেই জানতে চান, এটা কিন্তু আসলে কোনো অপারেশন নয়। অনেকে মনে করেন অস্থিমজ্জা প্রতিস্থাপন, যেমন আমরা লিভার প্রতিস্থাপন বলি, এটা কিন্তু অপারেশন, যে লিভারটা খুলে নিয়ে আরেকটা লিভার দিয়ে দিলাম, অথবা কিডনি প্রতিস্থাপন। কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপন এটা কিন্তু কোনো অপারেশন নয়। এখানে কি হয়, জুম চাষ হয়তো সবাই দেখেছেন, কি হয় আমরা আগুন লাগিয়ে একদম সব গাছ টাছ পুড়িয়ে ফেলি, তারপর এখানে নতুন বীজ দিই, ওইখান থেকে আমার নতুন চারা গজায়। তো আমরা অস্থিমজ্জা প্রতিস্থাপনে যেটা করি সেখানে আমরা কেমোথেরাপি দিই, খুব হাই ডোজে কেমোথেরাপি দিই। তারপরে যেটা আমার অস্থিমজ্জাতে যত সেল ছিল সব মেরে ফেললাম। তারপর আরেকজনের কাছ থেকে, যেটাকে আমরা ডোনার বলি, তার কাছ থেকে বীজটা নেই বা স্টেম সেলটা নেই, ওটা আমরা রোগীকে দিয়ে দিই। তো সেই স্টেম সেলটা তখন অস্থিমজ্জাতে বসে বসে আবার নর্মাল এনভায়রনমেন্ট পায়, সেই নর্মাল এনভায়রনমেন্টে আবার গ্রো করে। এটাই হচ্ছে আমার তখন মানুষটা সুস্থ স্বাভাবিক সেল তৈরি করে। এটাই হচ্ছে আমার অস্থিমজ্জা ট্রান্সপ্লান্ট। তাহলে খুবই চমৎকারভাবে আপনি ধাপে ধাপে অনেকগুলো ট্রিটমেন্টের কথা বললেন। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন এবং আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে উত্তরটি নেওয়ার চেষ্টা করছি। আমার শুনতে পাচ্ছি ভালো করে, আসলে দর্শক আপনার প্রশ্নটি আমরা খুব ভালো করে শুনতে পাচ্ছি না আসলে। আচ্ছা আচ্ছা, জরায়ু টিউমার সংক্রান্ত কেমোথেরাপি দিচ্ছে এরকম একটি প্রসঙ্গ, যদিও রক্তের ক্যান্সার না, আপনার যদি কোনো পরামর্শ থাকে। জরায়ু ক্যান্সার যেটা, এটা আসলে হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞ সাধারণত এই ধরনের চিকিৎসা দেন না, এটার জন্য আলাদা বিশেষজ্ঞ আছেন যাদেরকে আমরা বলি অঙ্কোলজিস্ট। তো অঙ্কোলজিস্ট হচ্ছে যে আমরা শুরুতেই বলেছিলাম যেটা সলিড এবং লিকুইড 2 ধরনের ক্যান্সার। আমরা কিন্তু লিকুইড ক্যান্সার নিয়ে কাজ করি, যেটা আমরা রক্তের ক্যান্সার, আর সলিড ক্যান্সার নিয়ে কাজ করে অঙ্কোলজিস্ট। আপনি যেটা বলেছেন এটারও কিন্তু খুব ভালো চিকিৎসা আছে, এবং আমার মনে হয় যেহেতু আপনি কেমোথেরাপি দিচ্ছেন, যতদূর আমি বুঝতে পারছি আপনি হয়তো অঙ্কোলজিস্টই কাউকে দেখাচ্ছেন। আমার মনে হয় ওনার সাথেই আপনি ভালো করে পরামর্শ করুন। তারপরেও যদি আপনি অন্য জায়গায় দেখতে, যেমন সরকারি জায়গায়, যেমন আমাদের মহাখালীতে কিন্তু ক্যান্সার ইনস্টিটিউট আছে, সেখানে সবচেয়ে বড় ইনস্টিটিউট, সেখানে আসতে পারেন। ওখানে বঙ্গবন্ধুতে আসতে পারেন, ঢাকা মেডিকেলে আসতে পারেন, বঙ্গবন্ধু মেডিকেল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখন বলছে, সেখানে আসতে পারেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মুসাব্বির। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। যদি আপনার দর্শকের জন্য খুব অল্প কথায় কোনো পরামর্শ থাকে। আচ্ছা, আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রক্তের ক্যান্সার মানে মৃত্যু, এই ধারণাটা আসলে আমার মনে হয় সবার থেকে এখন দূর করতে হবে। আপনার এখন সঠিক তথ্য জানতে হবে। যেমন ধরেন আপনার ক্যান্সার হলো বা আপনার পরিবারের কারো ক্যান্সার হলো, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সঠিক তথ্য জানুন। সেই তথ্যটা এখন কিন্তু মানুষ, গুগল আছে, ইন্টারনেট আছে, এখানে কিন্তু আপনি চাইলেই সার্চ করে কিন্তু অনেক কিছু জানতে পারেন।
সঠিক জায়গা সঠিক থেকে জা- তথ্যটা নেন। আপনি যদি গুগল না পারেন, একজন হেমাটোলজিস্ট যে রক্তরোগ বিশেষজ্ঞ আছেন তার কাছ থেকে দরকার পড়লে আপনি একজনের কাছ থেকে না হয় আরেকজনের কাছ থেকে, মানে আপনি আগে তথ্যটা জানুন যে আসলে জিনিসটা কি হয়েছে, তার চিকিৎসা বাংলাদেশে আছে কিনা। অনেক আপনার রোগী, আপনার আত্মীয় স্বজন আছে, অনেকে অনেক কথা বলে যে এখানে হবে না, ওইটা হবে না, বা রোগটা খারাপ, আপনার চিকিৎসা করে লাভ নেই, কিন্তু আসলে তা না। রক্তের কিছু ক্যান্সার ছাড়া বেশিরভাগ ক্যান্সারই কিন্তু এখন নিরাময়যোগ্য। অনেক বাংলাদেশে ভালো তার সর্বোচ্চ সব ভালো চিকিৎসা আছে এবং ভালো ভালো ফার্মাসিউটিক্যাল আছে, তাদের খুব ভালো ভালো ওষুধ বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায়। আরেকটা বলবো আমি যে যারা আত্মীয় স্বজন আছেন আপনাদের আশেপাশে যদি ব্লাড ক্যান্সার রোগী থাকে তাদেরকে আপনারা সাহায্য করুন। আমার মনে হয় ভালো তথ্য দিয়ে অথবা আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করুন, সহযোগিতা দিন। তাহলে আমার মনে হয় ব্লাড ক্যান্সার অনেক অনেক কিছু ধন্যবাদ করা ডক্টর সম্ভব। মুসাব্বির আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবার আপনার সাথে কথা হবে। জি, ধন্যবাদ সবাইকে এবং দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ যে এই অনেকক্ষণ সময় দিয়ে আপনারা এই অনুষ্ঠানটি দেখলেন। ধন্যবাদ দর্শক। শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম রক্তের লিউকেমিয়া ক্যান্সার প্রসঙ্গে। এই কথাটি দিয়েই শেষ করতে পারি যে রক্তের লিউকেমিয়া ক্যান্সারের কিন্তু সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশেই আছে এবং এটি নিরাময়যোগ্য একটি ক্যান্সার বহুলাংশে। আশা করি এই বিষয়টি আপনারা সকলে মাথায় রাখবেন এবং আশাবাদী থাকবেন। ক্যান্সার মানেই কিন্তু মৃত্যু পরোয়ানা নয়। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।